নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা ভালো লাগবে। আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা শক্তই বটে, কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে খুবই কঠিন। তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী। আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। জানি না বলাটা ঠিক হবে কিনা, তবুও এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি। ঘটনাটা ঘটেছিল 2012 সালে বরিশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোন নুসরাতের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের পরিবারে যে কোনো বিয়ের অনুষ্ঠানই বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে। রেওয়াজ মতো সেবারও এটি করা হলো। আমার খালামণিদের বাসা থেকে মিলনায়তনটি বেশি দূরত্ব ছিল না। হেঁটে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতো। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্যই উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়ে বাড়ির সকলে ঠিক করলো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা কী রকম চলছে তা পরখ করে আসবে। যেই ভাবনা সেই কাজ। সকলে মিলে রাত 12টার পর গাড়িতে করে রওনা হলো সেখানে। মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় একটা ঘাস পুকুর এবং তার আশেপাশে বড় বড় তাল গাছ। সামনে ও পিছনের জায়গাগুলো ছিল পুরো জঙ্গল, ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। ড্রাইভারকে ছোট মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিল। বাড়ি কাছে হওয়ার কারণে সকলে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করলো। যথারীতি সকলেই ধীর গতিতে হাঁটছিল। হইচই করার কথা থাকলেও কেন জানি সেই রকম কিছুই হচ্ছিল না। চারিদিকে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিস্তব্ধতা। সবাই নিচু আওয়াজেই গল্প গুজবে বিভোর ছিলাম। ঘাস পুকুরে কাছাকাছি আসার পরই হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখলো তা তারা বিশ্বাস করতে পারছিল না। প্রায় 8-9 হাত দূরত্বে 12-13 বছর বয়সী সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত এক দল, হুবহু একই পোশাকের, একই আকৃতির 10-12টা ছেলে তাদের দিক থেকে পিছন ফিরে উল্টো দিকে উল্টো পায়ে হাঁটছে। তাদের দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন কপি। এত রাতে এই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারল যে এগুলো মানুষ নয়। তারা এটা দেখে ভয়ে জমে গেল এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করল। তারপর পেছন দিকে ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারে না। আমার একটা খালাতো ভাই সুদীপ, ও ছিল অত্যাধিক সাহসী। সুপার ন্যাচারাল ব্যাপারে বরাবরই তার মাত্রা অতিরিক্ত। কৌতূহল ছিল। ও সাহস করে পিছনে তাকালো, কিন্তু আর কিছুই দেখতে পেল না। এতক্ষণ যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায়ই ছিল না। ওইগুলো মানুষ হলে কোনোদিনও এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারে না। যাই হোক, ও সকলকে আশ্বস্ত করলো যে সামনে আর কিছুই নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলো। কিন্তু
তৎক্ষণাৎ সামনের ঘাস পুকুরের বিপরীত পারে প্রচুর বাতাস বইতে শুরু করলো। তাল গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতে সবাই দোয়া দুরুদ পড়তে পড়তে দৌড়তে লাগলো। সে রাতে সবাই ভীত অবস্থায় বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনাগুলো খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে সুদীপ ভাইয়া সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোন করা হলো, কিন্তু ওপার থেকে কেউই ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো। ওকে ওই রাস্তার কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে। ওদিকে আমার আরেক কাজিন সিফাত ভাইয়া অপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল। ওকে সারা রাত মিলনায়তনেই থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকারে ওকে বন্দর যেতে বলা হয়েছিল। বন্দর যাওয়ার মেন রোডে পুলিশের টহল ছিল, আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্সও ছিল না। তাই পুলিশি ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে হঠাৎ ছোট্ট একটা খড়ের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল সে। ভাইয়া ভয়ে ভয়ে কাছে এগোলো। খড়ের গাদার ভিতরে মানুষটার মুখ গোজা ছিল। খড় সরিয়ে ভাইয়া যা দেখল তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সুদীপ ভাইয়াকে জ্ঞান শূন্য অবস্থায় আবিষ্কার করল শ্রীপাদ ভাইয়া। ওকে পিটিয়ে এভাবে রেখে গেছে কেউ। ভাইয়া বাসায় ফোন করে খবর দিল। সুদীপ ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করল ওর সমস্ত শরীরে রক্ত জমাটের কালো কালো দাগ আর বড় বড় নখের দাগ। বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে অত্যাচার করেছে। কয়েক ঘন্টা পর ওর জ্ঞান আসে। এরপর ওকে সবাই জিজ্ঞাসা করে রাতে ওর সাথে কি ঘটেছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর এসে যায়। 5 দিন পর জ্বর নেমে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিসের মতো হয়ে যায়। ভাইয়া সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞাসা করার পরও কোনোদিনও একটিবারের জন্য সে রাতের ঘটনা আমাদের খুলে বলেননি। সে রাতের পর থেকে কিছুদিন পর পরই ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায়, আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখত আর মাঝরাতে চিৎকার করে উঠে পড়ত। প্রথম দিকে প্রায়ই এরকম হতো, এখন অনেক কমে গেছে। তবে এখনো ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনোদিনও কারোর বিয়ে হলে রাতে বঙ্গবন্ধু মিলনায়তনের পথে পা বাড়াবে না। কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন বহাল হলো না। বিগত বছরই আমরা সবাই আমার মামাতো বোনের বিয়েতে রাতে মিলনায়তনে গিয়েছি এবং রাত 1:45 ওই রাস্তা দিয়েই হেঁটে বাড়ি ফিরছি। এবার আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু সে রাতে সুদীপ ভাইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের পরিবারের কাছে একটা বড় রহস্য। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।